নমস্কার, আমি বিথিন। আপনারা আমার সঙ্গে দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। দেখুন, বুধবার আমরা প্রত্যেকেই জানি যে ফের জুনিয়র ডাক্তারদের তরফ থেকে মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকের আবেদন জানিয়ে মেল করা হয়েছিল এবং মুখ্য সচিবও মেলের প্রত্যুত্তর দেন এবং সেই মতোই বিকেলের পর নবান্নের সভাগৃহে মুখ্য সচিব মনোজ পন্থ এবং কয়েকদিন আগেই কালীঘাটের বৈঠকের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টাস্ক ফোর্স গঠন করেছিলেন সেই সদস্যরা এবং জুনিয়র ডাক্তাররা তারা বৈঠকে বসেছিলেন। বৈঠকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে বেশ কয়েকটি দাবি, 15টি মতো দাবি টাস্ক ফোর্স আর মুখ্য সচিব মনোজ পন্থের সামনে রাখা হয়েছে। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছে যে মুখ্য সচিব এবং টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে যে বৈঠক তাদের হয়েছে সেই বৈঠকে তাদেরকে শুধুমাত্র মৌখিক আশ্বাসই দেওয়া হয়েছে, কোনো লিখিত আশ্বাস তারা পাননি। এবং সেই জায়গা থেকে বৃহস্পতিবার সকালে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর দপ্তরে একটি মেল করা হয়েছে। গতকাল বৈঠকে কি কি আলোচনা হয়েছে, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কোন দাবিগুলোকে রাখা হয়েছে, এই সমস্ত বিষয় উল্লেখ করে একটি মেল মুখ্যমন্ত্রীর দপ্তরে জুনিয়র ডাক্তাররা বৃহস্পতিবার সকালে পাঠিয়েছে এবং জুনিয়র ডাক্তারদের বক্তব্য তারা অপেক্ষায় থাকবেন। এখন জুনিয়র ডাক্তার সূত্রে যেটা আমরা জানতে পারছি যে সেই দাবি দেওয়ার মধ্যে অন্যতম দাবি রাজ্যের সরকারি হাসপাতালগুলি বা সরকারের সঙ্গে যুক্ত রয়েছে যে হাসপাতালগুলি, সেই সকল হাসপাতালে এর আগেও তারা দাবিগুলো করেছেন, নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনো চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী রাখা যাবে না, কোনো সিভিক ভলেন্টিয়ার রাখা যাবে না, সরকারি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে, সিসিটিভি বসাতে হবে, মহিলা ডাক্তারদের জন্য বিশ্রামাগার, পোশাক পরিবর্তনের রুম, আলাদা টয়লেট ব্যবস্থা, এগুলো যেমন রয়েছে। পাশাপাশি বারবার যে মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং সেই মেডিকেল কাউন্সিল, মেডিকেল বোর্ড, মেডিকেল রিক্রুটমেন্ট বোর্ড, এই সমস্ত সংস্থাগুলির বিরুদ্ধে এবং যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে, এই সমস্ত সংস্থার সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ উঠেছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বা সিনিয়র ডাক্তারদের তরফ থেকেও, তাদেরকে সেই সমস্ত বোর্ড, সংস্থা, রিক্রুটমেন্ট বোর্ড, মেডিকেল কাউন্সিল, এই সমস্ত জায়গা থেকে তাদেরকে অবিলম্বে অপসারিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। কোনো এক জায়গা থেকে সরিয়ে আবার আর এক জায়গায় ট্রান্সফার, উন্নত পোস্টে, সেটা করা যাবে না। জুনিয়র ডাক্তাররা এর আগে দেখে নিয়েছে যে কিভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, শহরের পুলিশ কমিশনার, ডিসি নর্থ সহ স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, তাদেরকে কিভাবে তাদের বিরুদ্ধে কোনো তদন্ত, বিভাগীয় তদন্ত, সরকারি তদন্ত, এই সমস্ত কিছু না করে
তাদেরকে কিভাবে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে সেটা কিন্তু ইতিমধ্যেই জুনিয়র ডাক্তাররা দেখেছে, এবং সেই জায়গা থেকে তারা এ দাবিও রেখেছে যে অবিলম্বে, এর আগেও তারা দাবিটা রেখেছিলেন কিন্তু কাজ হয়নি। মুখ্যমন্ত্রী বলেছিল একটি পরিবার থেকে সবাইকে কি করে একসঙ্গে বসিয়ে দেব, তাই তখন নারায়ণ নিগম, স্বরূপ নারায়ণ নিগম, তাকে সরানো হয়নি। এই স্বাস্থ্য সচিবকে যাতে অবিলম্বে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়, তাকে প্রাইস পোস্টিং না দেওয়া হয়, এই দাবিগুলো রাখা হয়েছে। কিন্তু দাবি তো রাখলেন, এর আগেও রেখেছিলেন জুনিয়র ডাক্তাররা। যেদিন জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সমস্ত তাদের দাবি দেওয়া, মানে যে শর্তগুলো তারা রেখেছিলেন, লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং, সেই সমস্ত কিছু থেকে সরে এসে তারা শুধুমাত্র কার্য বিবরণী সই করে দিয়ে দেওয়া হবে, এই শর্ত মেনে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন। আর প্রশ্ন উঠেছে তার কয়েক ঘন্টা পরেই তো সুপ্রিম কোর্টে শুনানি ছিল, জুনিয়র ডাক্তাররা কেন সেই শুনানি পর্যন্ত অপেক্ষা না করে তাদের সমস্ত দাবি দেওয়াকে জলাঞ্জলি দিয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন? এ প্রশ্ন বিরোধী রাজনৈতিক শিবিরগুলো থেকে তোলা হচ্ছে। বা এই মুহূর্তে দেখুন, এই আন্দোলন যতই জুনিয়র ডাক্তাররা বারবার বলার চেষ্টা করুন বা বোঝানোর চেষ্টা করুন যে এই আন্দোলন জুনিয়র ডাক্তারদের, একদমই তা নয়। জুনিয়র ডাক্তাররা অবশ্যই এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, কিন্তু এই আন্দোলন সামগ্রিক বাংলার সাধারণ মানুষের, যে মানুষ বিগত কয়েক বছর ধরে বিভিন্নভাবে প্রতারিত, নির্যাতিত, অবহেলিত, বঞ্চিত হয়েছেন, সেই সকল মানুষের এই আন্দোলন, তাদের পঞ্জীভূত ক্ষোভ এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে বেরিয়ে এসেছে, বহিঃপ্রকাশ ঘটেছিল, যে কারণে ডাক্তারদের পাশাপাশি, জুনিয়র ডাক্তারদের পাশাপাশি এই আন্দোলনে সাধারণ মানুষ, পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত সাধারণ মানুষ, রাত নেই দিন নেই, সবসময় সাধারণ মানুষ এই মিটিং মিছিলে তারা অংশগ্রহণ করেছে, রাত দখল কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছে। এই আন্দোলন শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয়, কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের ওই সিসিটিভি, ওই নিরাপত্তা, ওই রেস্টরুম, বাথরুম, এইসবের বিনিময়ে সাধারণ মানুষের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করেছে বলেই দাবি উঠছে, সাধারণ মানুষের তরফ থেকেই উঠছে এই দাবি। যে আজকে ডিসি নর্থ বা একজন পুলিশ কমিশনার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না, তার উপরে নিশ্চয়ই কোনো আরো উঁচু তলার কোনো নির্দেশ ছিল। একজন ডিসি নর্থ তার নিজের পকেট থেকে টাকাটা দিতে পারে না, এটা বোঝার মতো বুদ্ধি এবং মেধা জুনিয়র ডাক্তারদের আছে, কারণ তারা সমাজের একটা উচ্চ শিক্ষিত শ্রেণীর অংশ। সুতরাং তারা নিশ্চয়ই বোঝেন যে এর মাথাটা কোথায়, মাথাটা কে। সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে আন্দোলনটাকে শেষ করে দেওয়া, যে অভিযোগ উঠেছে সাধারণ মানুষের তরফ থেকে উঠছে, সেটাও কিন্তু জুনিয়র ডাক্তারদের ভাবতে হবে। এবং বারবার সাধারণ মানুষের তরফ থেকে বলা হয়েছিল যে একজন চতুর রাজনৈতিক ব্যক্তির সঙ্গে আলোচনা করতে গিয়ে জুনিয়র ডাক্তাররা যে শর্তগুলো মেনে নিলেন, আসলে জুনিয়র ডাক্তাররা তার কাছে বা তাদের কাছে 10 গোল খেয়ে এসেছেন। সেই দাবি কিন্তু দেখুন, বৃহস্পতিবার দেখা গেল স্বাস্থ্য দপ্তরের বাইরে যে ধর্ণা মঞ্চে এই জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিলেন এই কয়েকদিন, সেখানে ডেকার্টার্সরা এসে তারা প্যান্ডেল, বাস, তিরপল, ফ্যান, যা যা ছিল তাদের, চেয়ার টেবিল বসার জন্য যে পাটাতন, সেই সমস্ত কিছু খুলে নিয়ে চলে গেল। তারা তো পয়সা পাচ্ছিল, তারা তো পয়সা পাবে, তাহলে তারা খুলে নিয়ে চলে গেল কেন? যদি না তাদের উপর কোনো উচ্চ মহল থেকে চাপ না থাকে, সেই সমস্ত ডেকারেটার্সের উপরে যদি ওপর থেকে রাজনৈতিক বা প্রশাসনিক চাপ না থাকে, তাহলে তারা সেগুলো খুলে নিয়ে গেল কেন? এই প্রশ্ন তো উঠবে এবং এর জবাব দিতে হবে জুনিয়র ডাক্তারদের। এইভাবে
সাধারণ মানুষের আন্দোলনকে নষ্ট করে দেওয়ার জবাব জুনিয়র ডাক্তারদের দিতে হবে। অন্যদিকে দেখলাম আজকে ডিওয়াইএফআই নেত্রী সিপিআইএম এর রাজ্য কমিটির অন্যতম সদস্য মীনাক্ষী মুখার্জিকে 2 ঘন্টা সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তার কারণ এই যে ডিওয়াইএফআই নেতা বা কর্মী কলতান দাশগুপ্তকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করে রেখেছে, এই কলতান দাশগুপ্ত মীনাক্ষীরা যদি সেই দিন এই নির্যাতিতার দেহ যেদিন বলপূর্বক জোর করে নিয়ে গিয়ে দাহ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ, সেই দিন যদি এই মীনাক্ষীর নেতৃত্বে কলতান দাশগুপ্ত সহ ডিওয়াইএফআই কর্মীরা সেদিন গিয়ে ওই দেহ নিয়ে যাওয়ার সবাই গাড়িকে যদি বাধা না দিত, পুলিশের গাড়ির সামনে যদি বিক্ষোভ না দেখাতো, তাহলে আজকে এই যে জনবিস্ফোরণ, জন আন্দোলন, এই জুনিয়র ডাক্তারদের মাঠে নেমে আন্দোলন, এই সব হতোই না। এই সব কিছু সাধারণ মানুষ জানতেই পারতেন না। পুলিশ যেভাবে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের নেতৃত্বে যেভাবে কি ময়না তদন্ত হয়েছে, সমস্ত কিছু নিয়ে তো এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে এবং ইতিমধ্যে প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে, এবং শুধু প্রশ্ন চিহ্ন উঠে যায়নি, সেগুলোকে দেশের শীর্ষ আদালতে বিচারপতিদের সামনে রাখা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে, যে এই ভাবে দেহ পুড়িয়ে ফেলা, দ্বিতীয় ময়না তদন্ত না করতে পারা, যে অভিযোগগুলো নির্যাতিতার বাবা চিঠি লিখে জানিয়েছে, বিচারপতিরা নির্দেশ দিয়েছে সেই চিঠিকে গুরুত্বের সঙ্গে সেই চিঠিতে যা লেখা রয়েছে সেগুলো নিয়ে তদন্ত করা হোক, এবং তদন্ত করতে কলকাতা পুলিশকেও সাহায্য করতে বলা হয়েছে বিচারপতিদের তরফ থেকে। সেই জায়গা থেকে অনেক প্রশ্ন উঠে আসছে, কিন্তু উত্তর মিলছে না। এবং এমন একটা সময় দাঁড়িয়ে যে আন্দোলনটা সর্বগ্রাহী হয়ে উঠেছিল, জন আন্দোলনে জনবিস্ফোরণের হয়ে উঠেছিল, সেই জায়গা থেকে আন্দোলনটা ক্ষতিগ্রস্ত হয়েছে জুনিয়র ডাক্তারদের বেশ কিছু পদক্ষেপের জন্য। এবং এই মুহূর্তে তো মুখ্যমন্ত্রীর সামনে অন্য অস্ত্র উঠে এসেছে। ডিবিসির জল ছাড়া দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অঞ্চল এই মুহূর্তে জলমগ্ন, হাজার হাজার সাধারণ মানুষ সেখানে তাদের গবাদি পশু, তাদের জমির ফসল, বাড়ি ঘর সব জলে ভেসে গিয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে অস্ত্র উঠে এসেছে। মুখ্যমন্ত্রী যদিও আজকেও তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন তিনি রাজনীতি করতে চান না, তিনি রাজনীতি করছেন না, তিনি ডাক্তারদের আহ্বান জানাচ্ছেন যে এই জল নেমে গেলে কলেরা, ম্যালেরিয়া, ডেঙ্গু বিভিন্ন রোগ দেখা দেবে, তাই ডাক্তাররা যেন অবিলম্বে কাজে যোগ দেন। তিনি আজকে সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন যে ডিবিসির বিরুদ্ধে তিনি গণ আন্দোলন গড়ে তুলবেন। তার হাতে তো অস্ত্র চলে এসেছে, বন্যা পরিস্থিতি, ডিবিসির জল ছাড়া, তিনি ডিবিসিকে নিয়ে আগামী দিনে গণ আন্দোলন গড়ে তুলবেন এই রাজ্যে। আর ডিবিসি যারা তৈরি করেছিলেন নেহরুর সময়, যে সমস্ত বিচক্ষণ ব্যক্তিরা ডিবিসি তৈরি করেছিলেন, ইঞ্জিনিয়াররা যুক্ত ছিলেন, তারা সব নির্ভর ছিলেন, তাদের কোনো বুদ্ধিমত্তা ছিল না, তারা আবহাওয়া সম্বন্ধে জ্ঞান ছিল না, তাদের সামাজিক কোনো জ্ঞান ছিল না, তারা ডিবিসি করে বসে আছেন। তাই আজকে ডিবিসি নিয়ে বৃহত্তর আন্দোলনের প্রয়োজন হয়ে উঠেছে। এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে রাজনীতি করার অস্ত্র চলে এসেছে। ডিবিসির জল ছাড়া দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত, সেই অঞ্চলের মানুষকে আপনি এখন বোঝাতে পারবেন না যে আরজিকর কাণ্ডে উই ওয়ান্ট জাস্টিসের দাবি নিয়ে আপনারা পথে নামুন। বরঞ্চ সেখানে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছে, এরপরে কলেরা, ম্যালেরিয়া, ডায়রিয়া, ডেঙ্গু এইসব হবে, জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছে, তারা যদি কাজে যোগ না দেয় তাহলে এই যে
জল নেমে গেলে একটা রোগীর চাপ বাড়বে, তখন আমি কি করব, বা ডিবিসি কেন এরকম ভাবে জল ছাড়ছে, কেন কেন্দ্রীয় সরকার প্রতি বছর নিয়মিতভাবে পলি তোলে না, ড্রেজিং করে না, এই যে বিষয়গুলো তিনি সংবাদ মাধ্যমের সামনে তুলছেন এবং দাবি করছেন এই নিয়ে আগামী দিনে আন্দোলনের পথে নামবেন, বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন, সেই জায়গায় এই আরজি করের আন্দোলন ধূলিসাৎ হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন জুনিয়র চিকিৎসকরা যে সেদিন কি মারাত্মক ভুলটা তারা করে এসেছেন? সময় জবাব দেবে সবকিছুর। সাধারণ মানুষকেও বলবো, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত, কোন রাজনৈতিক ফন্দিতে পা দেবেন না, কোন রকম উৎসাহ গুজব কান দেবেন না, অত্যন্ত সাবধানে থাকবেন, নিরাপদ আশ্রয়ে এই মুহূর্তে থাকার চেষ্টা করবেন। এবং যারা এই ভিডিও দেখছেন, যে সকল সাধারণ মানুষ একটা গণ অভ্যুত্থানের অংশ হয়ে উঠেছিলেন, তাদেরকেও বলবো যে আপনারা ঠিক যেমনভাবে নির্যাতিতার অত্যাচারের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়েছিলেন, আগামী দিনেও সেইভাবে বিচারের দাবিতে আপনারাও পথে থাকবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।